সেদিন আমাকে দেখে আমার জন্য উনি বেশ পাগল হয়ে যায়। আমাকে বলতেছিল, রিনা, তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার এত চাপ, এত প্রেশার, সত্যি এটা খুব কষ্টদায়ক। আচ্ছা দেখো রিনা, এখানে তো আমারও কিছু করার নেই। দেখো, আমি এই এনজিও অফিসে চাকরি করি। আসলে তোমরা যদি টাকা না দাও তাহলে আমারও চাকরিটা থাকবে না। আমারও বউ বাচ্চা কাচ্চা আছে দেশে, এখানে থাকি। এখন কি করি বলো তো? সেদিন আমি তার হাত ধরে রিকোয়েস্ট করে বলেছিলাম, আমি তার কাছে যেতেই আমার গালগুলো, আমার মুখটা তার মুখের সামনে চলে যায়। হঠাৎ করে সে আমার সৌন্দর্য দেখে আমার জন্য পাগল হয়ে যায়। সে আমাকে একটা অফার করলো। সে আমাকে বলল, রিনা, ঠিক আছে, তোমার আগামী 6 মাসের কোনো কিস্তি দিতে হবে না, আমি তোমার 6 মাসের কিস্তি দিয়ে দিব, কিন্তু বিনিময়ে একটা শর্ত আছে। আমি তখন কিস্তিওয়ালা, যার নাম ছিল রবিন, আমি তাকে বললাম, রবিন স্যার, কেমন শর্ত? সে আমাকে বলল, এই ধরো, আমার তো বউ বাচ্চা কাচ্চা দেশের বাড়িতে থাকে অনেক দূরে, সেখানে তো আর এখন খুব একটা বেশি যাওয়া পড়ে না, বুঝছো? ওই 6 মাস পর পর একবার যাই। আসলে তোমাদের এখানে এলাকাতেই থাকি, ব্যাচেলার মানুষ, ভালোও লাগে না। তো রিনা, তুমি যদি আমাকে একটু খুশি করতে পারো, আমাকে যদি একটু আনন্দ দিতে পারো, হ্যাঁ, আমি তোমার কিস্তির টাকা প্রতি মাসে আমার নিজের গাড়ি থেকে আমি সেটা দিয়ে দিব। তোমার আর এই টাকা দিতে হবে না, 6 মাস পর্যন্ত আমি তোমার কাছে আসব না। কিন্তু হ্যাঁ, প্রতি সপ্তাহে 2-3 বার তুমি আমাকে খুশি করতে হবে। আমি বললাম, স্যার, আমি আপনাকে কিভাবে খুশি করব? ঠিক আছে, আপনাকে আমি রান্নাবান্না করে খাওয়াবো। সে আমাকে বলতেছে, না, রান্নাবান্না করে দিলে হবে না, অন্য কিছু করতে হবে। আমি তখন কিস্তিওয়ালা স্যার রবিনকে বললাম, অন্য আর কিভাবে আপনাকে খুশি করব স্যার? আমার কাছে আর কি কোনো উপায় আছে বলেন? তখন সে আমাকে বলল, হ্যাঁ, তোমার কাছে দারুণ এক সুবিধা আছে। দেখো, তুমি যেই সুন্দরী, তাছাড়া তোমার এখনো বিয়ে হয় নাই, তুমি একটা কুমারী একটা মেয়ে, একেবারে পুরো রসে রসে ভরা। তুমি শোনো, তুমি যদি আমাকে খুশি করতে পারো, মানে আমার সঙ্গে যদি তুমি ওই কাজটা করতে পারো, আমাকে যদি তুমি তৃপ্তি দিতে পারো, আমার স্ত্রী এখন আমার কাছে নাই, তুমি যদি আমার স্ত্রীর চাহিদাটা পূরণ করতে পারো, তাহলে তোমার হয় আমি টাকাটা দিয়ে দিব। আমি তখন স্যারকে বললাম, এইটা কি সম্ভব নাকি? না, আমার এখনও বিয়ের শাদী হয় নাই, আমি এটা করতে পারবো না স্যার। দেখেন, আমি গরিব হতে পারি, কিন্তু শরীর বিক্রি করতে হবে এরকম মানুষ কিন্তু আমি না স্যার। আপনি মনে হয় মানুষ চিনতে ভুল করেছেন। আপনি আমাকে যেরকম ভাবতেছেন, আমি কিন্তু মোটেও এরকম মানুষ না। তখন রবিন স্যার একটু রেগে গেল। রেগে গিয়ে বলতেছে, আচ্ছা, তাই নাকি? তুমি ওইরকম মানুষ? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি প্রতি মাসে জানো আমি টাকাটা পাই, এই মাসে টাকাটা জলদি করে দাও। তখন আমি স্যারকে বললাম, ঠিক আছে স্যার, আমি আপনার টাকা দিয়ে দিব, আমাকে 2টা দিন সময় দিন। 2 দিন পর আমি কিভাবে টাকা দিব আমি কোনোভাবেই বন্ধুরা বুঝতে পারছিলাম না। আমি তো রবিন স্যারকে বললাম যে আমি তার টাকাটা 2 দিন পর দিয়ে দিব। এইদিকে আমার 3 মাসের কিস্তি জমা হয়ে আছে। আমি কি করব, আমার মাথায় যখন কোনো কিছুই কাজ করছিল না। এইভাবে একবার যদি কিস্তি স্যারের কাছে শরীর বিক্রি করেই ফেলেছি, হ্যাঁ, তো এইভাবে যদি আরও বেশি করে যদি শরীর বিক্রি করি, তাহলে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে, যেহেতু একবার শরীরটা বিক্রি করে দিয়েছি, তাহলে আরও ভালোভাবে যদি শরীরটা বিক্রি করি, তাহলে তো কোনো সমস্যা নেই। তখন আমি একটা অন্য কিছু চিন্তা করলাম, কি করা যায়, কি করা যায়। ওই আমার আরেকটা কিস্তি সমিতির স্যার আছে, উনি আমার কাছে টাকা পাবে, তো উনি প্রতি মাসে আমার কাছে কাছে আসতো। তো উনি একটু ভালো মানুষ ছিল, তো উনি আমার কাছে বলতো না। তা একদিন আমি তাকে বললাম, সে আমাকে বলতেছিল, রিনা, এইভাবে আর কতদিন, দেখো আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে, তোমার কিস্তির টাকা দিতে হবে। আমি অফিসের বসকে আর কোনোভাবেই কোনো কিছু বলতে পারছি না, এইভাবে গেলে আমার হয়তো চাকরিটাও থাকবে না। দেখো রিনা, তোমার মা বাবা সবাই অসুস্থ, এই জন্য আমি স্যারকে এতদিন বুঝিয়েছি, কিন্তু এখন আমি আর আমার অফিসের বসকে কোনোভাবেই বুঝাতে পারছি না, তার শুধু টাকা লাগবে,
টাকা লাগবে, সে তো টাকার জন্য প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি করে। এবার মনে হয় আমার চাকরিটাও থাকবে না। আমি তাকে বললাম, তার নাম ছিল সজীব। আমি তাকে বললাম, সজীব ভাই, আপনি একটা কাজ করেন, আপনাদের অফিসের বসের কাছে আমাকে নিয়ে যাবেন। সে আমাকে বলল, কেন? তুমি সেখানে গিয়ে কি করবে? দেখো, উনার মাথা এমনিতেই গরম আছে। তুমি যদি টাকা না দাও আর উনার সামনে যাও, তাহলে আরও বেশি খারাপ হয়ে যাবে। আমি তখন তাকে বললাম, আচ্ছা ভাই, আপনি এত কিছু চিন্তা করেন না, চলেন আপনাদের অফিসে যাই, তারপর আপনি ওই স্যারের সঙ্গে আমি দেখা করি, দেখি সে কি বলে আমাকে। তারপর বন্ধুরা আমি গেলাম। সেখানে যাওয়ার পরে তার যে অফিসের বস, মনে হয় ম্যানেজার, এই এনজি অফিসের ম্যানেজার। তখন আমি তার কাছে যাওয়ার পরে আমি তার অফিসে গেলাম, গিয়ে আমি দরজা লাগিয়ে দিলাম। সে আমাকে বলল, দরজা লাগানোর দরকার নেই। আমি বললাম, আছে। তখন সে আমাকে বলতেছে, হ্যাঁ, তোমার নাম জানো কি? রিনা। আমি বললাম, জি স্যার। তখন সে আমাকে বলল, 1 লাখ টাকা কিস্তি নিয়েছো, কি ব্যাপার? টাকা পয়সা দিতে হবে না? হ্যাঁ, না হলে তো তোমার সুদ আরও বেড়ে যাবে। আমি বললাম, স্যার, কি করব, কোনো কাজ কাম নাই, দিতেও পারছি না, একটা চাকরি বাকরি খুঁজছি, কিন্তু কোথাও চাকরি বাকরি পাচ্ছি না। আসলে আমার মা বাবা খুব অসুস্থ, আমি দিতে পারছি না। তখন ওই মোটা তাজা ব্যাটাটা আমাকে বলতেছে, দেখো, গরিব অসহায়, মা বাবা অসুস্থ, এগুলো কিন্তু ব্যাংকের লোকজন শুনবে না, আর তারা এগুলো শুনতে বাধ্যও না, ঠিক আছে? আমারও কিন্তু বস আছে, তারা এগুলো শুনবে না। তো তোমাকে এটা দিতে হবে, না হলে আমাদের আইনানুগ যে ব্যবস্থা, আমরা সেই ব্যবস্থা নিতে কিন্তু বাধ্য হব। তখন আমি আমার বুকের উপরে যে কাপড়টা ছিল সেটা আমি সরিয়ে ফেললাম। আমি সরিয়ে বললাম, হাখানে হাত দিয়ে বললাম, স্যার, একটু যদি আমাদের দিকে দেখতেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার তো অনেক টাকা বেতন, আপনার চেহারা দেখে মনে হচ্ছে স্যার, আপনার বউ আগের মতো তেমন ভালোবাসা দেয় না, আপনাকে তেমন মায়া করে না স্যার। আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসা দিতাম, অনেক মায়া করতাম, একটা সুযোগ দিয়ে দেখেন না। সে আমাকে বলতেছিলাম, না, এইটা তুমি কি বলতেছো? তারপর বন্ধুরা আমি তার কাছে চলে গেলাম, গিয়ে তার কোলে বসে পড়লাম এবং তাকে আমি আদর করা শুরু করলাম। সে আমাকে বলতেছে, বাহ, তুমি তো দেখতেছি এক ক্লাসে গিয়ে তোমার মতো এইরকম এত সাহসী মেয়ে আমি এই প্রথম দেখলাম। আমি তো সত্যি কথা বলতে তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু আমার একটু ভয় করছিল। আমি বললাম, কোনো কিছু ভয় নেই স্যার, আপনি আমাদের সমিতি থেকে 1 লাখ টাকা নিয়েছি, আর আপনার তো বেতন নিম্ন 3-4 লাখ টাকা তো আছেই। এই 1 লাখ টাকা তো আপনার কাছে কোনো বিষয় না। এইটা স্যার, আপনি কি আমার এই 1 লাখ টাকা পরিশোধ করে দিবেন? বিনিময়ে আপনি যা বলবেন আমি আপনার জন্য তাই করব। আপনাকে আমি আমার কাপড়, এই দেহটাই দিয়ে দিব, কতদিনের জন্য যান। আর স্যার, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তখন সে আমাকে বলতেছে, তাই নাকি? আচ্ছা। তারপর বন্ধুরা ওই দিন সে অফিসে যত লোকজন ছিল সবাইকে ছুটি দিল, বলল সবার আজকে ছুটি। তারপর বন্ধুরা সে অফিসের দরজা লাগিয়ে ওই দিন প্রায় অফিসের ভেতরেই 2 ঘন্টা আমার সঙ্গে পার্সোনাল টাইম খাটিয়েছে। সে আমার সঙ্গে ওই দিন 2 ঘন্টা পার্সোনাল টাইম খাটানোর পর সে বুঝে গেছে আমি যে কি জিনিস। সে তখন আমাকে বলতো, বাহ রিনা, তুমি তো বেশ চমৎকার, সত্যি তুমি যেইভাবে আজকে আমাকে নিজের করে নিলে, যেইভাবে আমাকে তুমি আদর ভালোবাসা দিলে, এইভাবে তো কখনো আমার স্ত্রীও আমাকে এত সুখ দেয় নাই। জানো, স্ত্রী বেশি অধিকার দেখায়, বেশি দাবি দেখায়, ওর কাছে গেলেই ওই শপিংয়ে যাও, এইটা করো সেইটা করো, হ্যাঁ, তারপর হচ্ছে শুধু প্যারা দেয়, আসলে ঠিকভাবে তো ভালোবাসা দেয় না। আর যখন রাতে ঘুমায় তখনও ভালোবাসা দেয়নি, সে ঘুমিয়ে পড়ে, কি বলে না বলে আমার মনে হয় অন্য কারো সঙ্গে প্রেম করে, কিন্তু কিছু বলতে পারি না, বিয়ে করা বউ। তুমি তো আজকে আমাকে অফিসে যে আদর দিলে, তোমাকে যদি আমার বাড়িতে একটা দিন পেতাম, তাহলে তো তুমি আমাকে মনে হয় আরও অনেক বেশি আদর দিতে, তাই না? আমি তখন কিস্তি স্যারকে বললাম, এই বসটাকে বললাম, এই একটা দিন সুযোগ দিয়েই দেখেন না স্যার, আর আপনি আমার এই টাকাটা মাফ করে দেন, আর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমি যাতে চলতে পারি, তারপর দেখবেন আপনাকে একেবারে সুখের দুনিয়াতে আমি ভাসিয়ে দিব। ওই ব্যাটা থাকলো, আর এত কালো রে ভাই, কি বলবো। যা হোক, সে তো আমার প্রেমে একেবারে পুরো দেওয়ানা হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে। এরপর সে আমাকে বলল, ঠিক আছে, তোমার লেখাপড়া আছে কত দূর পর্যন্ত? আমি বললাম, ইন্টার পর্যন্ত। সে আমাকে বলল, তোমাকে একটা এনজিওতে চাকরি দিলে আমার অফিসে, তুমি কি চাকরি করবে? আমি বললাম, করব মানে স্যার, আমি তো অবশ্যই করব, তবে আপনার পাশাপাশি থাকলে ভালো হবে, আপনার দেখভাল করতে পারবো। তখন সে আমাকে ওই অফিসে একটা চাকরি দেয়।
এবং তার ডেস্কের সাথেই মানে ওই অফিসের ভেতরেই আমাকে থাকতে হবে। তার যখন মন চাইবে সে আমাকে আদর করতে পারবে, ভালোবাসতে পারবে বা আমাকে ভোগ করতে পারবে সে, এরকম একটা সুযোগ সুবিধা ছিল। বেতনও মাশাআল্লাহ 20,000 টাকা। তখন আমি অনেক খুশি। আমি বাড়িতে এসে আমার আম্মা আব্বাকে বললাম যে, "আমি তো চাকরি পেয়ে গেছি বাবা, এবার থেকে আর তোমাদের টেনশন হবে না। আমি এখন থেকে তোমাদের মুখে খাবার তুলে দিতে পারবো।" আমার বাবা এ কথা শুনে তার চোখ দিয়ে জল পড়তেছে। মাও দেখলাম কান্না করতেছে। আমি বাবা-মাকে বললাম, "তোমরা কান্নাকাটি করো না। তোমরা আমাকে জন্ম দিয়েছ, এটাই তো অনেক।" আমার বাবা-মা তারা আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে, "রে মা, তোকে তো শুধু পৃথিবীতে জন্মই দিলাম। তোর জন্য বাবা-মা হিসেবে আমরা তো কোনো কিছুই তোর জন্য করতে পারলাম না। ঠিকভাবে তোকে মানুষও করতে পারলাম না। তোর বিয়ের বয়স, অথচ তোকে একটা ভালো করে বিয়ে-শাদী দিতে পারতেছি না। বাবা হিসেবে আমি যে কি করে মুখ দেখাবো সমাজে?" আমি তখন আমার বাবাকে বললাম, "বাবা, চাকরিটা তো পেয়ে গেলাম, একেবারে বাড়ির একেবারে কাছে। একবার শহরেও গেলাম, সেখানেও অত চাকরি হইল না। তোমরা আমার জন্য আর টেনশন করো না। এখন দেখবে আমি অনেক টাকা ইনকাম করব।" আমার কথায় আমার বাবা বেশ